মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দল ভাঙিয়েছে, কংগ্রেসীদের উপরে ফলস কেস দিয়েছে, সামান্য একটা ঝালদার মতন পৌরসভা দখল করতে গিয়ে তপন কান্দুকে খুন করেছে, তার ভাইপোকে আইসি ঝালদাকে দিয়ে ধমকানি চমকানি করিয়ে তৃণমূলে জয়েন করিয়েছে। এরপর রাজ্য কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে সম্পূর্ণভাবে অনিচ্ছুক। বিরোধীদের দেখলে ডিম ছোড়া, কাদা ছোড়া, ঢিল ছোড়া, দিলীপ ঘোষ যে ধরনের মন্তব্য করছেন বা শ্রমিক ভট্টাচার্য যেভাবে বলছে যে আমাদের ডিম ডিটেক্টর নেই, মেটাল ডিটেক্টর আছে, এই যে উস্কানি, হ্যাঁ খুব সুন্দর কথা বলেন তো শ্রমিকবাবু, এই উস্কানি, এই যে উস্কানি দিচ্ছেন উনি ওই ভদ্রতার মোড়কে, এটার আমরা সম্পূর্ণ বিরোধী। আবার শ্রমিকবাবু এ কথাটাও বলেছেন, যেটা আবার আমি সমর্থন করি, ডিমের অভিমুখ যে কোনো দিন ঘুরে যেতে পারে। গুন্ডা দমন আইন, এই সমস্ত বিলগুলো পাস করানো হচ্ছে বিধানসভা। গুন্ডা দমন আইন এটা নয়, এটা হচ্ছে বিরোধী দমন আইন। গুন্ডা দমন নিশ্চয়ই গুন্ডামোকে দমন করতে হবে, সেটা তৃণমূল করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, সিপিএম করুক। কিন্তু শুধু বিরোধীদের দমন করার জন্যে যদি আইন বানানো হয়, শুধু আমরা প্রতিবাদ করলে, প্রতিরোধ করলে, পুলিশের ব্যারিকেড ভাঙলে, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের সমালোচনা করলে যদি আমাদের ফলস কেস দিয়ে জেলে ঢোকানো হয়, তাহলে ভেবে নিতেই হবে গুন্ডা দমন আইনটা বিরোধী দমন আইন, আমাদের কণ্ঠ রোধ করার আইন বলে আমরা মনে করি। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের সামনে একজন এমন অতিথিকে পেয়েছি যিনি কংগ্রেসের একদম প্রথম সারির একজন নেতা এবং কংগ্রেসের মুখপাত্র, মিস্টার সুমন রায়চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকে আপনার সাথে আলোচনা করব এমন একটা প্রেক্ষাপটে, যখন সদ্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, তার গাড়ির উপরে অ্যাটাক হয়েছে আমরা দেখেছি। তো শুরুটা যেখান থেকে করব ভেবেছিলাম যে নতুন সরকার, রাজ্যে পালাবদল কেমন দেখছেন, কেমন বুঝছেন, কিন্তু তার আগে আমার মনে হয় শুরুটা এখান থেকেই করি যে এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যেভাবে আক্রমণ হলো, একজন কংগ্রেস নেতা হিসেবে কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা যদি খুব সাদা এবং কালোতে হয় তাহলে নিশ্চয়ই আমি সমালোচনা করব। রাজনীতিতে কেউ জেতেন, কেউ হারেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় এবার হারবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যারা বুঝতে পারেনি বাংলার মানুষের পালস, তারা হয়তো সেইভাবে অনুধাবন করে না রাজনীতিটাকে। কিন্তু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেখুন ৭৭ সালে সিদ্ধার্থ শঙ্কর রায় হেরেছিলেন, ২০১১ সালে বুদ্ধদেব ভট্টাচার্য হেরেছিলেন, তারপর ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন। বিষয়টা হচ্ছে রাজনীতিতে বিপক্ষ থাকবে, সপক্ষের লোক থাকবে, বিরোধী থাকবে, ট্রেজারি বেঞ্চ থাকবে, কিন্তু বিরোধীদের এইভাবে আক্রমণ করাটা আমি সমর্থন করি না। কিন্তু এর আরেকটা দিক আছে, প্রতিটি কয়েনের তো দুটো দিক থাকে, আরেকটা দিক আছে। সেটা হচ্ছে, আমার তো মাঝে মাঝে মনে হয় এই আক্রমণ দেখে, এই কাদা, এই ডিম দেখে, যে ভারতীয় জনতা পার্টি কি সত্যি তৃণমূল বিরোধী, না এখনো তৃণমূলকে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে তারা প্রাসঙ্গিক রাখতে চায়। এই প্রশ্নটা আমার বারবার ঘুরে মনের মধ্যে খুব স্ট্রাইক করে। আচ্ছা, তাই যদি হয় তাহলে তৃণমূলটাকে এরকম ভাবে ওরা ভাঙছে কেন? ওরাই তো ভাঙছে। না না, ভাঙছে, তার অনেকগুলো কারণ আছে। ধরুন 20টা সাংসদকে ওনারা ভেঙেছেন, এনসিপিআই নামক একটা নৌকায় চড়িয়ে দিয়েছেন, ওদের পার্লামেন্টারি কম্পালশন আছে, ইউনিফর্ম সিভিল কোড, তারপর ডিলিমিটেশন, ন্যাশনাল ডিলিমিটেশন, জাতীয় পরিপ্রেক্ষিতে এইসব বিলগুলো পাশ করানোর ব্যাপার আছে। নানা রকমের বিশ্লেষণ করলে আপনারা দেখতে পাবেন যে এখনো লোকসভা এবং রাজ্যসভায় অনেকগুলো আসনে পিছিয়ে আছে, একটা বিল পাশ করানোর জায়গা নেই। সেই দিক থেকে দেখলে তারা নিশ্চয়ই ভেঙেছেন তৃণমূল কংগ্রেসকে। কিন্তু আবার অন্য দিক দিয়ে আপনি দেখুন, বাংলার মাটিতে যদি তৃণমূল আজকে না থাকে, তাহলে উঠে আসবে বিরোধী শিবিরে কারা? জাতীয় কংগ্রেস এবং নিশ্চয়ই কিছু বামপন্থী দল, তারা আছেন ময়দানে। আমার দায়ভার আমার দলকে নিয়ে বলার, জাতীয় কংগ্রেস উঠে আসবেন।
ভারতীয় জনতা পার্টি কি ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী ডাক দিয়েছিলেন কংগ্রেস মুক্ত ভারত। আজকে বাংলার প্রেক্ষিতেও শুভেন্দু অধিকারী কখনোই চাইবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ফিনিশ হয়ে যাক এবং কংগ্রেস প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসুক। তার জন্য যা যা করার দরকার তারা করছেন। মানে আপনি বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও কংগ্রেসকে বেশি ডেঞ্জারাস মনে করছে বিজেপি? সেটা আমি জানি না ডেঞ্জারাস মনে করছে কি না করছে, তবে রাহুল গান্ধী যে ওদের একদম চক্ষুশূল এতে কোনো সন্দেহ নেই। আপনি ছাত্র আন্দোলন নিয়ে দেখুন, রাজস্থানের কোটা থেকে উত্তরাখণ্ড যেভাবে রাহুল গান্ধী জেনজি কমিউনিটিকে নিয়ে এই লড়াইটা লড়লেন, ছাত্র আন্দোলনের সপক্ষে তার লড়াইটা দিলেন। নরেন্দ্র মোদীর বিপক্ষে আপনি বলুন তো কোন রাজনৈতিক দল রাহুল গান্ধী ছাড়া অ্যাক্টিভ রয়েছে সারা ভারতবর্ষ একদম জুড়ে? ঠিক কথা বলছেন, কিন্তু আমাদের রাজ্যে কি সেইভাবে কংগ্রেস ততটা অবশ্যই কংগ্রেসের তো সময় লাগছে, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করুন, দীর্ঘদিন পরে শুভঙ্কর সরকারের নেতৃত্বে শহীদ মিনারে সভা হলো, দীর্ঘদিন পরে শুভঙ্কর সরকারের নেতৃত্বে দ্বিতীয় লালবাজার অভিযান হলো, যেখানে হাজার হাজার লোককে আপনারা দেখতে পেলেন। আগামীকাল কলকাতা পৌরসভার অকর্মণ্যতার বিরুদ্ধে এবং আনপ্ল্যান্ড ডিলিমিটেশন অ্যানাউন্সমেন্টের বিরুদ্ধে কলকাতা পৌরসভা অভিযান রয়েছে। কংগ্রেস তো প্রাসঙ্গিক, এই প্রাসঙ্গিকতাটাকে যতটাকে মিনিমাইজ করা যায় তার জন্য তো ওনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা ছুঁড়তে হবে, ডিম ফেলতে হবে, সারা দিন মিডিয়া মমতার ওপরে আক্রমণ, মমতার ওপরে আক্রমণ, আর আরেকটা উইন্ডোতে শুভেন্দু অধিকারী। আপনি অনেক বড় বড় মিডিয়াতে চাকরি করে এসছেন, আপনি আমার চেয়ে ভালো জানেন কি হচ্ছে। আচ্ছা, যেটা আমি বললাম যে শুরুটা পালাবদল দিয়ে করতে চেয়েছিলাম, আপনি তো বললেন যে আপনারা বুঝতে পেরেছিলেন যে তৃণমূল এবার হারছে, কিন্তু একটা সময় আমরা শুনেছিলাম যে কংগ্রেস আর তৃণমূল জোট হয়ে বিধানসভা নির্বাচনের আগে ভোটটা হোক। আপনার কি মনে হয় কংগ্রেসের সাথে যদি তৃণমূলের জোট হতো তাহলে সরকারটা থাকতো, মানে বিজেপি জিততে পারতো না? তীব্র মেরুকরণের পরিবেশে জাতীয় কংগ্রেস মনে করেছে যে দীর্ঘ ২০ বছর ধরে জাতীয় কংগ্রেস প্রত্যন্ত গ্রামে জাতীয় কংগ্রেসের পতাকা মানুষ দেখতে পায়নি নির্বাচনী ময়দানে। আমি একটা ব্লাড ডোনেশন করলাম, কি একটা হেলথ চেক আপ ক্যাম্প করলাম, কি একটা কর্মী সভা করলাম, গ্রামের মানুষরা সহ টাউনের মানুষরা কংগ্রেসের পতাকা দেখলো, সেটা তো বড় কথা নয়। নির্বাচনী লড়াইতে দীর্ঘদিন ধরে কংগ্রেসকে দেখতে পায়নি। কংগ্রেস মনে করেছিল যে এবার আমাদের ২৯৪টি আসনে একা লড়া উচিত, তাই কংগ্রেস লড়েছে। এবার আসি তৃণমূলের সঙ্গে জোটের কথা। দেখুন, জোটের কোনো সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি এবং এআইসিসি ছাড়া আর কেউ নিতেও পারে না, ঘোষণাও করতে পারে না। একটা কথা পরিষ্কারভাবে আমি বলতে চাই, আমার সর্বভারতীয় নেতৃত্ব কি ভাবছেন আমি জানি না, আমার রাজ্য নেতৃত্ব, রাজ্য সভাপতি পরিষ্কারভাবে একলা চলার নীতিতে বিশ্বাস করেন। আর দুই, উনি খুব ভালো করে জানেন যে কংগ্রেস কর্মীদের সেন্টিমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দল ভাঙিয়েছে, কংগ্রেসীদের উপরে ফলস কেস দিয়েছে, সামান্য একটা ঝালদার মতন পৌরসভা দখল করতে গিয়ে তপন কান্দুকে খুন করেছে, তার ভাইপোকে আইসি ঝালদাকে দিয়ে ধমকানি চমকানি করিয়ে তৃণমূলে জয়েন করিয়েছে, ফুলচাঁদ শেখ সহ ৮ জন কংগ্রেস কর্মীকে যেভাবে ২৩-এর পঞ্চায়েত নির্বাচনে খুন করিয়েছেন, এরপর রাজ্য কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে সম্পূর্ণভাবে অনিচ্ছুক। তাহলে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সাথে একসাথে চলার কথা তো নিজেই বলেছেন, সেটা তাহলে আপনারা সেটা মানবেন তো না? আমি তো অনেক কিছু বলতে পারি। আমি তো এখন বলতে পারি যে জাতীয় কংগ্রেস আর আমেরিকার রিপাবলিকান পার্টির জোট হওয়া উচিত, সেই জোটটা তো সম্ভব নয়। আমি বলতে পারি ন্যাশনাল কনফারেন্স একটা শাখা খুলুক পশ্চিমবঙ্গে, ন্যাশনাল কনফারেন্স ফারুক আবদুল্লার সঙ্গে জাতীয় কংগ্রেসের জোট হোক, বিষয়টা সেটা উনি বলতেই পারেন। আমার একটাই বক্তব্য হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দীর্ঘ সাংবাদিকতার জীবনে আপনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেক কাজ করেছেন, আমি জানি, আপনি খুব ভালো করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিন্ডিকটিভ নেচার অন্য রাজনৈতিক দল কেন, আরে নিজের দলের মন্ত্রীরা অবধি ওনার সঙ্গে কথা বলতে পারতেন না।
কারুর চাউনি অন্যরকম হলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হুট আউট করে দিত। এই মানসিকতা নিয়ে উনি 2011 সালে কোয়ালিশন সরকার শুরু করেছিলেন। 6 মাসের মধ্যে কংগ্রেসের মন্ত্রীরা ইস্তফা দিয়ে বেরিয়ে এসেছিল। তারপর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের অজুহাত দিয়ে উনি কংগ্রেসের কেন্দ্রের সরকারকে ইউপিএ 2-কে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। এগুলো তো সব ইতিহাস। আমি কংগ্রেসের ঘাড়ে পা দিয়ে নির্বাচনী বৈতরণী পেরোবো, তাদের থেকে অর্থনৈতিক অনুদান নেব, তাদের হেলিকপ্টার চড়বো, তাদের কাঁধে পা দিয়ে আমি রাজ্যে নেত্রী হব, আবার তাদেরই ফিনিশ করার প্রক্রিয়া করব, মুখে বলবো ওরা তো সাইনবোর্ড, ওরা তো ভিজিটিং কার্ড, এটসেট্রা এটসেট্রা এইগুলো এটসেট্রা। তো সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী জানেন না এমনটা নয়, জানেন, তারপরেও তো সেই জন্যই তো, আরে ওনারা জানেন বলেই তো। দেখুন, কাউকে কোনো মিটিংয়ে গেলে হ্যান্ডশেক করা বা এক কাপ কফি একসাথে বসে খাওয়া আর একসঙ্গে নির্বাচনী লড়াই করব সেই সিদ্ধান্ত নেওয়া, সে দুটো তো সম্পূর্ণ আলাদা জিনিস। এবং পশ্চিমবঙ্গে দেখুন, আমি সেই সৌভাগ্যবান 28 জনের একজন প্রতিনিধি ছিলাম। আমার মাননীয় সভাপতি নিয়ে গেছিলেন যে বৈঠকে, যেখানে আমরা পরিষ্কারভাবে মল্লিকার্জুন খার্গেজি, রাহুল গান্ধীজি এবং কেসি বেণুগোপালজিকে বলেছিলাম যে বাংলার কংগ্রেস, আপামর কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেসের অত্যাচারে অতিষ্ঠ। আপনি রাজত্ব চালাচ্ছেন, আপনি মুখ্যমন্ত্রী, থাকুন না মুখ্যমন্ত্রী, অসুবিধা কি আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করবেন না। বাংলার মানুষ কি দেখেছে? অনুব্রত মণ্ডল এসপিকে বলছে কেসটা এইভাবে সাজাবেন, কখনো বলছে 7টা অবধি সময় দিলাম, তাহলে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, 7টার মধ্যে অ্যারেস্ট করুন। এই গণতন্ত্র তো মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছেন। আজকে যদি কংগ্রেস কর্মীরা সেটার বিরোধিতা করে, সেই উদাহরণগুলো তুলে ধরে, আপনি কি সেই কর্মীদের দোষ দেবেন যে কংগ্রেস কর্মীরা প্রতিনিয়ত মার খেয়েছে, আক্রান্ত হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে? আপনি আমায় সময় দেবেন, আমি তথ্য দেবো এই 15 বছরে কি কি ঘটনা এখন যে ঘটিয়েছে। ঘটনাগুলো ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের সাথে, এবং যেভাবে আপনি বলছেন বিজেপিও ঠিক একইভাবে বলছে, শুভেন্দু অধিকারীকেও বলতে শুনছি যে কি মিথ্যা কেস দেওয়া, মিথ্যা মামলা এই সমস্ত করা হয়েছে। তাহলে তার পরিপ্রেক্ষিতে বলছে না যে অনেকেই বলছেন, এটা দেখবেন সোশ্যাল মিডিয়াতেও খুব বলছে যে কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো তার মানে বিজেপির রাজত্বে এখন যা হচ্ছে আপনি মনে করছেন যে এটা হওয়ারই ছিল? কোনো নতুন সরকার এলে 6টি মাস টাইম দেওয়া ম্যান্ডেটরি। আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলেছে, সরকার নতুন এসছে, তাদের সময় দিতে হবে, সমালোচনা এবং গঠনমূলক বিরোধিতা আমরা নিশ্চয়ই করব। কিন্তু একটু আগেও আপনাকে যেটা বলেছি, এখনো আবার বলছি, বিরোধীদের দেখলে ডিম ছোড়া, কাদা ছোড়া, ঢিল ছোড়া, দিলীপ ঘোষ যে ধরনের মন্তব্য করছেন, বা শ্রমিক ভট্টাচার্যী, সাহিত্য অনুরাগী শ্রমিক ভট্টাচার্যী যেভাবে বলছে যে আমাদের ডিম ডিটেক্টর নেই, মেটাল ডিটেক্টর আছে, এই যে উস্কানি, হ্যাঁ খুব সুন্দর কথা বলেন তো শ্রমিকবাবু, এই যে উস্কানি দিচ্ছেন উনি ওই ভদ্রতার মোড়কে, এটার আমরা সম্পূর্ণ বিরোধী। আমরা এই ধরনের কোনো রাজনীতিকে পছন্দ করি না। নির্বাচনে হার আছে, জিত আছে। আবার শ্রমিকবাবু এ কথাটাও বলেছেন, যেটা আবার আমি সমর্থন করি, ডিমের অভিমুখ যে কোনো দিন ঘুরে যেতে পারে। তাই বিরোধী থাকবে গণতন্ত্রে, যারা শাসক তারাও থাকবেন, গঠনমূলক বিরোধিতা হোক, আর শাসক বিরোধীরা যাতে রাজনীতি করতে পারে সেই পরিসরটা প্রস্ফুটিত রাখুন। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেস ঘরানার লোক, কংগ্রেস থেকে গেছে, কিন্তু অদ্ভুত একটা ওনার মধ্যে একটা অ্যাটিচিউড আমরা দেখলাম উনি সরকারে আসার পর, যে কংগ্রেসটাকে আগে খতম করে দিতে হবে, আরএসএস এর শাখা বাড়ুক, কংগ্রেসটাকে আগে খতম করে দিতে হবে। অন্য দল সম্বন্ধে বলতে শুরু করলো, এদের সঙ্গে চা খেও না, সামাজিকভাবে মিশো না, এদের বিয়ে বাড়ি যেও না। তার থেকে কি হলো? আচ্ছা, আমি এবার মানিকতলা বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী ছিলাম। আমি আমার বিধানসভা কেন্দ্রের একটা স্কুলে বাচ্চারা অসুস্থ হয়েছে দেখে এখন আসছি। আমি নির্বাচনে লড়তে গিয়ে, আমি আপনাকে 4 মে রেজাল্ট বেরিয়েছে, পুরো জুন মাসটা প্রচার হয়েছে। আপনি ভাবতে পারেন তৃণমূলের প্রার্থী
পুলিশ প্রশাসনকে এমনভাবে সেট করে রেখে দিয়েছিল যাতে বিরোধী দলের প্রার্থীরা পারমিশন না পায়, মিছিলের পারমিশন না পায়, প্রচার অটো ঘুরতে না পারে রোজ। তো সেই জিনিসগুলোই তো এখনো আবার হচ্ছে, তাহলে কি পরিবর্তন হলো? হ্যাঁ, বা পরিবর্তন তো হয়নি, তো পরিবর্তনটা হয়েছে কোথায়? কিন্তু আমরা বলছি, যেটা আমার রাজ্য সভাপতিরও বক্তব্য, 6টা মাস, কেউ নতুন সরকারে এলে 6টা মাস তাদের সময় দিতে হবে। আমরা 6 মাস পরে আমরাও তো লক্ষ্য করছি বিরোধী দল হিসাবে কি কি অন্যায় হচ্ছে, কি কি অপরাধ হচ্ছে। ধীরে ধীরে আমরাও মুখ খুলতে শুরু করব। আমরা কেন যাচ্ছি কর্পোরেশনে? বেহাল পুরো সবার অবস্থা, বেহাল অবস্থা, রাস্তাঘাট ভাঙা চোরা, যেহেতু বোর্ড ভেঙে গেছে, কোথাও কোনো কাউন্সিলর নেই, কোনো পৌরসভার পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছেন না, একটা মন গড়া ডিলিমিটেশন করে ফেললেন। আমরা তো প্রতিবাদ করতে শুরু করেছি। 21শে জুলাই কংগ্রেস কর্মীরা আসছে শহীদ মিনারে। আমি তো প্রশ্ন করছি, আপনারা তৃণমূল থেকে কোথায় আলাদা? বাস থেকে নামিয়ে নামিয়ে মারা হয়েছে, বাস ভাঙচুর করা হয়েছে, তার প্রতিবাদে আমরা লালবাজার অভিযান করেছি। আপনি যদিও বললেন যে 6 মাস নতুন সরকারকে সময় দেওয়া যে কোনো উচিত, সরকারকে আমরা মনে করি 3 মাসের মধ্যে অনেকগুলো বিষয় আপনি নিজেও অলরেডি বলে ফেললেন। তারপরেও আমি একটুখানি প্রসঙ্গে আসছি আর কি, যেমন ধরুন হকার উচ্ছেদ, আপনারা কিভাবে দেখছেন? সঠিক পুনর্বাসন না দিয়ে কোনো হকার উচ্ছেদ করা যাবে না। এবার পুনর্বাসনের নামে যেই নতুন জায়গাটায় আমি হকারদের জায়গা দেব, হকার ভাই বোনেদের জায়গা দেব, তার বিনিময়ে যদি কোনো বিজেপি নেতা গিয়ে টাকা চাইতে শুরু করে, তাহলে বাংলার মানুষ বুঝবেন। আর এই যে উঠছে তো অভিযোগ, এই যে গুন্ডা দমন আইন, এই সমস্ত বিলগুলো পাস করানো হচ্ছে বিধানসভা। গুন্ডা দমন আইন এটা নয়, এটা হচ্ছে বিরোধী দমন আইন, এটা কোনো গুন্ডা দমন আইন নয়। তা গুন্ডা দমন আইনে নাকি শুনলাম রাষ্ট্রপতি এবং রাজ্যপালের নাকি এখনো সই হয়নি, সেই জন্যে কেউ মামলা করেছিলেন গুন্ডা দমন আইনের বিরুদ্ধে, মামলাটি খারিজ হয়ে গেছে। গুন্ডা দমন নিশ্চয়ই গুন্ডামোকে দমন করতে হবে, সেটা তৃণমূল করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, সিপিএম করুক। কিন্তু শুধু বিরোধীদের দমন করার জন্যে যদি আইন বানানো হয়, শুধু আমরা প্রতিবাদ করলে, প্রতিরোধ করলে, পুলিশের ব্যারিকেড ভাঙলে, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের সমালোচনা করলে যদি আমাদের ফলস কেস দিয়ে জেলে ঢোকানো হয়, তাহলে ভেবে নিতেই হবে গুন্ডা দমন আইনটা বিরোধী দমন আইন, আমাদের কণ্ঠ রোধ করার আইন বলে আমরা মনে করি। আপনি বিরোধীদের সঙ্গে আলোচনা করুন, আইনসভা আছে, আইনসভায় পশ্চিমবঙ্গের আইনসভায় মোটামুটি সব এমএলএই বিজেপির, একজন আইএসএফ এর আছে, একজন বামপন্থীদের আছে, দুজন কংগ্রেসের আছে। বাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছেন দে আর কনফিউজড কোন দিকে যাবেন, আর বাকি 60 জন চলে গেছেন। তা মোটামুটি অ্যাসেম্বলিটাই বিজেপির। তা সত্ত্বেও আমি বলবো, কোনো এই ধরনের গুরুত্বপূর্ণ আইন প্রমালগেট করার আগে বিরোধীদের সঙ্গে কথা বলা উচিত, সর্বদলীয় বৈঠক ডাকা উচিত, যেটা কোনোটাই ওনারা করেননি। এখনো পর্যন্ত যে 3 মাসে যতটুকু দেখলেন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, দেখুন, কাকে বেশি নাম্বার দেবেন? কাকে? কাউকেই নাম্বার দেওয়া যাবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011 সালে ক্ষমতায় এলেন, ওই যে একটা ইউফোরিয়া তৈরি হলো যে 34 বছরের একটা বাম শাসনের অবসান হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি তুলতে তুলতে তো 3 মাস চলে গেছে। তা আমি সে কাজটা করারই সুযোগ পেয়েছে কিনা আমি জানি না। এক, শুভেন্দু অধিকারীদের ক্ষেত্রে তাই, চারিদিকে দেখি খালি সংবর্ধনা, পাড়ায় পাড়ায় সংবর্ধনা, মন্ত্রীদের সংবর্ধনা, মুখ্যমন্ত্রীর সংবর্ধনা। হ্যাঁ, একটা ব্যাপারে উনি অনেকবার বলছেন যে ওই যেখানে যেতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা টাদা ছোড়া হয়েছিল, সেই তৃণমূল কর্মীর বাড়িতেই নাকি মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন, চেক দিয়েছেন, চাকরি দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার একটাই জানার বিষয়, দেখলাম 2-4টে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি ন্যাশনাল জায়ান্টদের সঙ্গে এনে সেমিনার টেমিনার করলো, ভিত্তিপ্রস্তর নাকি স্থাপন হয়েছে, টাটাদের আনা হচ্ছে। তা খুব ভালো কথা, ঘোষণাগুলো যখন হয়েছে, আমি এই কারণেই বললাম একটা সরকারকে 6 মাস 8 মাস সময় দেওয়া উচিত, তাহলেই আপনি বুঝতে পারবেন কতটা দুধ আর কতটা জল। তবে তোলাবাজির অভিযোগ ওঠা শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেটা ঠিক, একদম 100%। আমি একদম স্পেসিফিক
প্রশ্নে আসছি, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যা দেখছেন এখনো পর্যন্ত, অনেক কিছু বলছেন, অনেক কিছু করছেনও, একদম পক্ষে বিপক্ষে কি মনে হচ্ছে আপনার? কেমন কেমন মুখ্যমন্ত্রী তিনি? আপনি তো অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছেন। কি বলি বলুন তো, অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীকে যেই রাজনৈতিক দল তাদের পরিষদীয় নেতা করেছেন, আগে তো সে পরিষদীয় নেতা, তারপরে মুখ্যমন্ত্রী, লিডার অফ দ্য হাউস, এই শুভেন্দু অধিকারীর ছবি আর ভিডিও ক্রমাগত বিজেপি চালিয়ে গেছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এতে কোনো অস্বীকার করার জায়গা নেই। আবার এই শুভেন্দু অধিকারীকেই আমরা ঈদগাহ ময়দানে মাথায় কাপড় পরে ঈদের দিন দেখেছি। এই শুভেন্দু অধিকারীকেই আমরা দেখেছি স্লোগান দিতে, বিজেপি হাটাও দেশ বাঁচাও। আবার এই শুভেন্দু অধিকারী এখন কথায় কথায় অমিত শাহকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। ভদ্রলোককে ব্যাখ্যা করা আমাদের মতন সাধারণ মানুষের খুব কঠিন। তবে রাজনৈতিক লড়াইয়ের ফল তিনি পেয়েছেন, রাজনৈতিক লড়াইয়ের ফল তিনি পেয়েছেন, রাজনৈতিক লড়াই তিনি করেছেন, সেটা বিজেপি এনক্যাশ করছে, এতে এতেও কোনো সন্দেহ নেই। বিজেপি সেটা এনক্যাশ করছে। কতদিন বিজেপি ওনাকে মুখ্যমন্ত্রী রাখবে সেটাও আমার সন্দেহ আছে। হঠাৎ কেন এটা বলছেন? না, বিজেপির একটা পুরনো রেকর্ড আছে, যাকে নিয়ে বা যে কোনো শাসক দলের একটা এটা টেন্ডেন্সি থাকে, যাকে কাজে লাগানো যায় কাজে লাগিয়ে নাও যতদিন সম্ভব, কাজ মিটিয়ে গেলে সাইডলাইন করে আমাদের আইডিওলজি যারা মানে। দেখুন, বিজেপির ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তো একদম হার্ডকোর জনসংঘ বা আরএসএস নয়। তা আমার ধারণা বিজেপি একটা না একটা দিন চেষ্টা করবে ওদের কোট আনকোট নিজেদের লোক বসাতে, এটা আমার মনে সন্দেহ। আর এই যে দল ভাঙাভাঙি দেখছেন না, এগুলো খামে করে তুলে রাখা হচ্ছে সেই ক্রাইসিসের টাইমে যাতে ব্যবহার করা যায়। কে ব্যবহার করবে, কেন ব্যবহার করবে, সে প্রশ্ন আমাকে করবেন না, আমার চেয়ে ভালো আপনি জানেন। আমি রাজ্যের থেকে বেরিয়ে একবার একটু কেন্দ্রের দিকে যাচ্ছি, লাস্ট প্রশ্নেই আসছি বলা যায়। যে দেখুন, রাজ্যে যা হচ্ছে সে তো হচ্ছে, আপনি নিজেও বলছেন, সবাই বলছে সময় দিতে হবে, কিন্তু কেন্দ্রে এই যে মানে এমপিদের ভাঙানো রাজ্যসভা লোকসভাতে, এবং আপনি নিজেও বললেন কিছুক্ষণ আগে যে কি কারণে তারা করতে চলেছে, এবং অনেকেই বলছেন 2029-এ বিজেপির জন্য খুব টাফ, কিন্তু সেই টাফ ততক্ষণই যতক্ষণ সমস্ত বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হবে। রাহুল গান্ধী চেষ্টা করছেন, এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন, এমনকি এর আগের লোকসভা নির্বাচনের আগে তার যে সেই ভারত জোড়ো, তার যথেষ্ট ইম্প্যাক্ট পড়েছিল, যার ফলে বিজেপি কিন্তু একটা নাম্বারেও পৌঁছাতে পারেনি, যদিও তারা বলেছিল 400 পার করবে ইত্যাদি। তো এই সবাই মিলে সমস্ত বিরোধী দলগুলোকে এক করা, বড় পার্টি হিসেবে কংগ্রেস কি সেই ভূমিকা আদৌ নেবে? কারণ অনেকে কিন্তু কংগ্রেসকেই দোষারোপ করে। কংগ্রেসকে দোষারোপ করলে তারা একা লড়াই করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কারণ কংগ্রেসের কঠিন সময়, কংগ্রেস কঠিন সময়ের মধ্যে আছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কংগ্রেসের কঠিন সময়তেও 99+3 তিনজন সাংসদ যোগদান করার পর 102 জন সাংসদ পার্লামেন্টে রয়েছে। এরপরে যদি কারোর মনে হয় যে কংগ্রেসের নেতৃত্বে কাজ করা যাবে না বা কংগ্রেস সঠিক কাজ করছে না, তাদের দায়িত্ব তাদের নিতে হবে, এখানে কংগ্রেসের কিছু করার নেই। তবে এটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, সর্ববৃহৎ একটা রাজনৈতিক পরিসর বিজেপি বিরোধী, তার নেতৃত্ব জাতীয় কংগ্রেস দেবেন। সোনিয়া গান্ধী সেই ব্যাপারে অত্যন্ত চিন্তাশীল। সবাইকে নিয়ে যদি জাতীয় কংগ্রেসের একটা জাতীয় কংগ্রেসের নেতৃত্বে একটা বিজেপি বিরোধী ফ্রন্ট তৈরি করা যায়, তার চেয়ে ভালো তো আর কিছু হয় না। ইন্ডিয়া ব্লক রয়েছেন, ইন্ডিয়া ব্লকের শরিকরা যারা রয়েছেন তারা বলিষ্ঠভাবে ইন্ডিয়া ব্লকের সঙ্গে রয়েছেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, খার্গেজির সঙ্গে রয়েছেন। এবার দেখুন, একটা বড় সমষ্টি যখন আপনি তৈরি করবেন, কিছু আসা যাওয়া, কিছু বেদনা, কিছু আনন্দ তো থাকেই, কখনো কেউ বেরিয়ে যায়, কখনো কেউ ফিরে আসে। দেখা যাক না, 2029-এর লড়াই খুব কঠিন লড়াই।
তবে বিজেপির নেতারা বলেছিল না, বিজেপিতে পদত্যাগ বলে কিছু নেই। ককরোচ পার্টির এই আন্দোলনে তো দেখিয়ে দিল। আপনি শুধু ককরোচ পার্টি কেন বলছেন? তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়েই, যুব সমাজের প্রতি শ্রদ্ধাশীল হয়েই আমি বলছি, রাহুল গান্ধী এই ছাত্র কি গুঞ্জ কর্মসূচি, যেটা সারা ভারতবর্ষ জুড়ে উনি চালাচ্ছেন, পরশুদিনও উত্তরাখণ্ডে অত বড় সভা উনি করলেন ছাত্রদের নিয়ে, ধর্মেন্দ্র প্রধানকে তো ইস্তফা দিতে বাধ্য হলো ধর্মেন্দ্র প্রধান, কারণ ওরা বুঝতে পেরেছিল যে এটা বড় গণ আন্দোলনের রূপ নেবে যদি ইমিডিয়েটলি ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা না দেওয়ানো যায়। আর আরেকটা কথাও আপনাকে আমি মনে করিয়ে দিই, যখন ছাত্ররা আন্দোলন করে ছাত্ররা হয়ে যায় পাকিস্তানি, কৃষকরা যখন আন্দোলন করেন তারা হয়ে যায় খালিস্তানি। সেক্ষেত্রেও কিন্তু ওদের ব্যাকফুটে যেতে হয়েছিল, কৃষি বিলকে উইথড্র করতে হয়েছিল। যে রুরাল ইকোনমিটাকে ওরা শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, সেই জায়গার থেকে অনেক সময় অনেকভাবে পিছিয়ে পড়তে হয়েছে। তা 29-এ ওরকমভাবে অমিত শাহ বা নরেন্দ্র মোদী কেউ দাবি করতে পারবেন না কি হতে চলেছে। তো 29-এ দাবি করতে পারবেন না। আর আমাদের রাজ্যে তো সবে নতুন সরকার গঠন হলো, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলেও সবাই বলছে তৃণমূল, কংগ্রেস, বামেরা একজোট হয়ে করা উচিত, না হলে সম্ভব হবে না বিজেপিকে আটকানো। কিন্তু এখনো পর্যন্ত সেরকম জায়গায় কংগ্রেস বোধহয় নেই। প্রথমে আমি যতদূর শুনেছি বামেরা তো পত্রপাঠ নাকচ করে দিয়েছে এই প্রস্তাব। জাতীয় কংগ্রেস মনে করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেস আগামী নির্বাচনগুলোতে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি না বড় কোনো সিদ্ধান্ত এআইসিসির থেকে হয়, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং বাংলার আপামর কংগ্রেস কর্মীদের এটাই ইচ্ছা এবং ধ্যান ধারণা, আগামী দিনে আমরা একা লড়াই করব, তাতে ফল যা হয় হবে। কংগ্রেসের পতাকাটা কোনায় কোনায়, গ্রামে গ্রামে, মহকুমাতে মহকুমাতে, শহরে শহরে, টাউনে টাউনে যেন পথপথ করে উঠতে থাকে। মানুষ একদিন কংগ্রেসের কাছে নিশ্চয়ই ফিরে আসবে। পালাবদলের পর এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন কংগ্রেসকে, বামেদেরকে একসাথে নিয়ে কাজ করার কথা প্রস্তাব দিয়েছিলেন। আজকে কংগ্রেস নেতার সাথে কথা বলে একটা জিনিস অন্ততপক্ষে বোঝা গেল, এই মুহূর্তে একসাথে তৃণমূল বা কংগ্রেস একজোট হয়ে এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে এরকম পরিস্থিতি অন্ততপক্ষে এখন নেই। ভবিষ্যতে কি হবে সেটা বলা যায় না, কারণ রাজনীতিতে কোনো কিছুই শেষ কথা নয়। কিন্তু এই মুহূর্তে সেই সম্ভাবনা নেই। এবং একই সঙ্গে উনি যেটা পরিষ্কার করে বলে দিলেন, নতুন সরকার তাকে অন্ততপক্ষে 6 মাস সময় দিতেই হবে। তারা এখন দেখছেন কি হচ্ছে না হচ্ছে, সেটা তারা দেখছেন, অর্থাৎ পর্যবেক্ষণ করছেন। পরবর্তীকালে নিশ্চয়ই আন্দোলন করে কংগ্রেসকে কিভাবে শক্তিশালী করে তোলা যায় এ রাজ্যে, সেদিকেই তাদের নজর। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।